শেষের রাত্রি, দ্বিতীয় ভাগ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা, কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমাকে বারণ করব না, কিন্তু আজ নয়। টিকিট কিনে গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তা হোক, ও লোকসান গায়ে সইবে। তুমি কাল সকালে চলে যেও, আজ যেও না। মাসি, আমি তোমাদের তিথি বার মানি নে, আজ গেলে দোষ কি? যতীন তোমাকে ডেকেছে, তোমার সঙ্গে তার একটু কথা আছে। বেশ তো, এখনো সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তা বেশ, কিছু বলবো না, কিন্তু আমি দেরি করতে পারবো না। কালই অন্নপ্রাশন, আজ যদি না যাই তো চলবে না। আমি জোরহাত করছি বউ, আমার কথা আজ একদিনের মতো রাখো। আজ মন একটু শান্ত করে যতীনের কাছে এসে বসো, তাড়াতাড়ি করো না। তা কি করব বলো, গাড়ি তো আমার জন্য বসে থাকবে না। অনাথ চলে গেছে, 10 মিনিট পরে সে এসে আমাকে নিয়ে যাবে। এই বেলা তার সঙ্গে দেখা সেরে আসি গে। না, তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে যেতে দেব না। ওরে অভাগিনী, তুই যাকে এত দুঃখ দিলি সে তো সব বিসর্জন দিয়ে আজ বাদে কাল চলে যাবে, কিন্তু যতদিন বেঁচে থাকবি এ দিনের কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছেন, ভগবান আছেন, সে কথা একদিন বুঝবি। মাসি, তুমি অমন করে শাপ দিও না বলছি। ওরে বাপ রে, আর কেন বেঁচে আছিস রে বাপ? পাপের যে শেষ নেই, আমি আর ঠেকিয়ে রাখতে পারলুম না। মাসি একটু দেরি করিয়া রোগীর ঘরে গেলেন। আশা করিলেন যতীন ঘুমাইয়া পড়িবে, কিন্তু ঘরে ঢুকিতেই দেখিলেন বিছানার উপর যতীন নড়িয়া চড়িয়া উঠিল। মাসি বলিলেন, এই এক কাণ্ড করে বসেছে। কি হয়েছে, মণি এলো না? এত দেরি করলে কেন মাসি? গিয়ে দেখি সে তোমার দুধ জাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কান্না। আমি বলি হয়েছে কি, আরো তো দুধ আছে, কিন্তু অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে। বউয়ের এ লজ্জা কিছুতেই যায় না। আমি তাকে অনেক ঠান্ডা করে বিছানায় শুইয়ে রেখে এসেছি, আজ আর তাকে আনলুম না, সে একটু ঘুমোক। মণি আসিল না বলিয়া যতীনের বুকের মধ্যে যেমন বাজিল, তেমনি সে আরামও পাইল। তাহার মনে আশঙ্কা ছিল যে পাছে মণি সশরীরে আসিয়া মণির ধ্যান মাধুরীটুকুর প্রতি জুলুম করিয়া যায়, কেননা তাহার জীবনে এমন অনেকবার ঘটিয়াছে। দুধ পুড়াইয়া ফেলিয়া মণির কোমল হৃদয় অনুতাপে ব্যথিত হইয়া উঠিয়াছে, ইহারই রসটুকুতে তাহার হৃদয় ভরিয়া ভরিয়া উঠিতে লাগিল। মাসি। কি বাবা? আমি বেশ জানছি আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু আমার মনে কোনো খেদ নেই। তুমি আমার জন্য শোক করো না। না বাবা, আমি শোক করব না। জীবনেই যে মঙ্গল আর মরণে যে নয়, এ কথা আমি মনে করি নে। মাসি, তোমাকে সত্য বলছি, মৃত্যুকে আমার মধুর মনে হচ্ছে। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল তাহার মণি আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ, সে গৃহিণী, সে জননী, সে রূপসী, সে কল্যাণী। তাহারই এলো চুলের উপরে ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর স্বহস্তের আশীর্বাদের মালা। তাহাদের দুজনের মাথার উপরে এই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানি মেলিয়া ধরিয়া
আবার যেন নূতন করিয়া শুভদৃষ্টি হইল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরিয়া গেল মনির অনিমেষ প্রেমের দৃষ্টিপাতে। এই ঘরের বধূ মণি, এই একটুখানি মণি আজ বিশ্বরূপ ধরিল। জীবন মরণের সঙ্গম তীর্থে ওই নক্ষত্র বেদীর উপরে সে বসিল। নিস্তব্ধ রাত্রি মঙ্গল ঘটের মতো পূর্ণ ধারায় ভরিয়া উঠিল। যতীন জোড়হাত করিয়া মনে মনে কহিল, এতদিনের পর ঘোমটা খুলিল। এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল। অনেক কাঁদাইয়াছ সুন্দর, হে সুন্দর, তুমি আর ফাঁকি দিতে পারিবে না। কষ্ট হচ্ছে মাসি, কিন্তু যত কষ্ট মনে করছো তার কিছুই নয়। আমার সঙ্গে আমার কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে। বোঝাই নৌকার মতো এতদিন সে আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল। আজ যেন বাঁধন কাটা পড়েছে। সে আমার সব বোঝা নিয়ে দূরে ভেসে চলল। এখনো তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে যেন আর আমার বলে মনে হচ্ছে না। এ দুদিন মণিকে একবারও দেখিনি মাসি। পিঠের কাছে আর একটা বালিশ দেব কি যতীন? আমার মনে হচ্ছে মাসি, মনেও যেন চলে গেছে, আমার বাঁধন ছেঁড়া দুঃখের নৌকাটির মতো। বাবা, একটু বেদানার রস খাও, তোমার গলা শুকিয়ে আসছে। আমার উইলটা কাল লেখা হয়ে গেছে। সে কি আমি তোমাকে দেখিয়েছি? ঠিক মনে পড়ছে না। আমার দেখবার দরকার নেই যতীন। মা যখন মারা যান আমার তো কিছুই ছিল না। তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ। তাই বলছিলুম। সে আবার কি কথা? আমার তো কেবলই একখানা বাড়ি আর সামান্য কিছু সম্পত্তি ছিল। বাকি সবই তো তোমার নিজের রোজগার। কিন্তু এই বাড়িটা কিসের বাড়ি আমার? কত দালান তুমি বাড়িয়েছ, আমার সেটুকু কোথায় আছে খুঁজেই পাওয়া যায় না। মনি তোমাকে ভিতরে ভিতরে খুব। সে কি জানি না যতীন, তুই এখন ঘুমো। আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু তোমারই সব রইল মাসি। ও তো তোমাকে কখনো অমান্য করবে না। সেজন্য অত ভাবছ কেন বাছা? তোমার আশীর্বাদেই আমার সব। তুমি আমার উইল দেখে কথা কোনোদিন মনে করো না। ও কি কথা যতীন? তোমার জিনিস তুমি মনিকে দিয়েছ বলে আমি মনে করব? আমার এমনই পোড়া মন। তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো বলে তোমার যে সুখ, সেই তো আমার সকল সুখের বেশি বাপ। কিন্তু তোমাকেও আমি। দেখ যতীন, এইবার আমি রাগ করব। তুই চলে যাবি আর তুই আমাকে টাকা দিয়ে ভুলিয়ে রেখে যাবি? মাসি, টাকার চেয়ে আরো বড় যদি কিছু তোমাকে। দিয়েছিস যতীন, ঢের দিয়েছিস। আমার শূন্য ঘর ভরেছিলি। এ আমার অনেক জন্মের ভাগ্য। এতদিন তো বুক ভরে পেয়েছি। আজ আমার পাওনা যদি ফুরিয়ে গিয়ে থাকে তো নালিশ করব না। দাও, সব লিখে দাও। লিখে দাও বাড়ি ঘর, জিনিসপত্র, ঘোড়া গাড়ি, তালুক মুলুক যা আছে সব মনির নামে লিখে দাও। এসব বোঝা আমার সইবে না। তোমার ভোগে রুচি নেই, কিন্তু মনির বয়স অল্প, তাই। ও কথা বলিস নে, ও কথা বলিস নে। ধন সম্পদ দিতে চাস দে, কিন্তু ভোগ করা। কেন ভোগ করবে না মাসি? না গো না, পারবে না, পারবে না। আমি বলছি, ওর মুখে রুচবে না। গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিছুতে কোনো রস পাবে না। যতীন চুপ করিয়া রহিল।
তাহার অভাবে সংসারটা মনির কাছে একেবারে বিস্বাদ হইয়া যাইবে, এ কথা সত্য কি মিথ্যা, সুখের কি দুঃখের, তাহা সে যেন ভাবিয়া ঠিক করিতে পারিল না। আকাশের তারা যেন তাহার হৃদয়ের মধ্যে আসিয়া কানে কানে বলিল, এমনই বটে, আমরা তো হাজার হাজার বছর হইতে দেখিয়া আসিলাম সংসার জোড়া এই সমস্ত আয়োজন এত বড়ই ফাঁকি। যতীন গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারি নে। কম কি দিয়ে যাচ্ছ বাছা? এই ঘর বাড়ি টাকা কড়ির ছল করে তুমি ওকে যে কি দিয়ে গেলে তার মূল্য ও কি কোনোদিন বুঝবে না? যা তুমি দিয়েছ তাই মাথা পেতে নেবার শক্তি বিধাতা ওকে দিন, এই আশীর্বাদ ওকে করি। আর একটু বেদানার রস দাও, আমার গলা শুকিয়ে এসেছে। মনি কি কাল এসেছিল? আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল, তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। শিয়রের কাছে বসে অনেকক্ষণ বাতাস করে তারপর ধোবাকে তোমার কাপড় দিতে গেল। আশ্চর্য, বোধ হয় আমি ঠিক সেই সময়ে স্বপ্ন দেখছিলুম, যেন মনি আমার ঘরে আসতে চাচ্ছে। দরজা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু কিছুতেই সেটুকুর বেশি আর খুলছে না। কিন্তু মাসি, তোমরা একটু বাড়াবাড়ি করছো। ওকে দেখতে দাও যে আমি মরছি, নইলে মৃত্যুকে হঠাৎ সইতে পারবে না। বাবা, তোমার পায়ের উপর এই পশমের শালটা টেনে দিই, পায়ের তেলও ঠান্ডা হয়ে গেছে। না মাসি, গায়ের উপর কিছু দিতে ভালো লাগছে না। জানিস যতীন, এই শালটা মনির তৈরি। এতদিন রাত জেগে জেগে সে তোমার জন্য তৈরি করছিল, কাল শেষ করেছে। যতীন শালটা লইয়া দুই হাত দিয়া একটু নাড়াচাড়া করিল। মনে হইল পশমের কোমলতা যেন মনির মনের জিনিস। সে যে যতীনকে মনে করিয়া রাত জাগিয়া এটি বুনিয়াছে, তার মনের সেই প্রেমের ভাবটি ইহার সঙ্গে গাঁথা পড়িয়াছে। কেবল পশম দিয়া নহে, মনির কোমল আঙুলের স্পর্শ দিয়া ইহা বোনা। তাই মাসি যখন শালটা তাহার পায়ের উপর টানিয়া দিলেন, তখন তাহার মনে হইল মনি রাত্রির পর রাত্রি জাগিয়া তাহার পদ সেবা করিতেছে। কিন্তু মাসি, আমি তো জানতুম মনি সেলাই করতে পারে না, সে সেলাই করতে ভালোই বাসে না। মন দিলে শিখতে কতক্ষণ লাগে, তাকে দেখিয়ে দিতে হয়েছে। ওর মধ্যে অনেক ভুল সেলাইও আছে। তা ভুল থাক না, ও তো প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না। ভুল সেলাই দিয়ে আমার পা ঢাকা বেশ চলবে। সেলাইয়ে যে অনেক ভুল ত্রুটি আছে, সেই কথা মনে করিয়াই যতীনের আরো বেশি আনন্দ হইল। বেচারা মনি পারে না, জানে না, বারবার ভুল করিতেছে, তবু ধৈর্য ধরিয়া রাত্রির পর রাত্রি সেলাই করিয়া চলিয়াছে। এই কল্পনাটি তাহার কাছে বড় করুণ, বড় মধুর লাগিল। এই ভুলে ভরা শালটাকে আবার সে একটু নাড়িয়া চাড়িয়া লইল।